আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা 2023-24 সেশনে ডুয়েটে ভর্তি পরীক্ষা দেবেন তাদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পরে ডুয়েট অ্যাডমিশন টেস্টের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওতে এই ভর্তি বিজ্ঞপ্তির বিষয়গুলো নিয়েই আলোচনা করব যে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আসলে কেমন যোগ্যতা থাকতে হয়, কি বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়, ভর্তির জন্য আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করা যাবে, আবার অ্যাডমিট কার্ডটা কিভাবে কখন থেকে সংগ্রহ করতে পারবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে আজকে আলোচনা করব। তো যারা এই বছর যারা পরীক্ষা দেবেন আপনাদের জন্য তো এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, এবং যারা এখন পলিটেকনিকে চতুর্থ, ষষ্ঠ, পঞ্চম বিভিন্ন পর্বে আছেন তারাও তো সামনে যারা ডুয়েট অ্যাডমিশন দেবেন ভাবছেন তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ। কেননা দেখা গেছে ডুয়েট অ্যাডমিশনের এই বিষয়গুলো প্রত্যেক বছর একই রকম থাকে, পরিবর্তন হইলেও অল্প একটু হয়, সেটা একেবারেই নগণ্য, মানে ছোটোখাটো পরিবর্তন হয়। তো সবাই আমাদের সাথে থাকুন, আমরা এই বিষয়গুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু টপিক রেডি করে নিছি আপনাদের জন্য। 2023-24 সেশনে যারা ডুয়েট অ্যাডমিশন দেবেন মানে এই বছর, তো তাদের জন্য ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা, আসলে সবাই তো আবেদন করতে পারবে না, এর জন্য আপনার কিছু যোগ্যতা থাকতে হবে। এসএসসির বিষয়টা দেখা হয় এবং ডিপ্লোমার বিষয়টা দেখা হয়। এখানে আমরা কিছু বিষয় নিছি, দেখেন যে এসএসসির যোগ্যতাটা কি, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা ভোকেশনাল অথবা মাদ্রাসা বোর্ড থেকে যারা এসএসসি পাস করছে এবং এসএসসি পরীক্ষার রেজাল্ট ন্যূনতম 3 হইতে হবে, মানে 5-এর ভিতরে 3 হইতে হবে। আপনার যদি এসএসসিতে আপনি যদি 3 পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন। এরপরে আরেকটা বিষয় আছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা এগ্রি আর্কিটেকচার যারা আছেন আপনাদের ডিপ্লোমার যে রেজাল্টটা সেটাতেও 3 থাকতে হবে আউট অফ 4-এর ভিতরে। সুতরাং আমরা যদি সামারি করি তাহলে বুঝতে পারি যে এসএসসিতে যদি কোনো শিক্ষার্থীর 3 পয়েন্ট থাকে এবং ডিপ্লোমাতে যদি কোনো শিক্ষার্থীর 3 পয়েন্ট থাকে তাহলে সে আবেদন করতে পারবে। এর পরের টপিকটা হলো ভর্তি পরীক্ষার পদ্ধতি ও মান বন্টন। মানে আমাদের ডুয়েট অ্যাডমিশনে যে ভর্তি পরীক্ষাটা নেওয়া হয় এখানে কত মার্কের উপর পরীক্ষা হয় এবং কোন কোন সাবজেক্টে কত মার্ক থাকে এই বিষয়টা এখানে আমরা দেখাবো। তো এখানে দেখেন আমাদের দুইটা বিষয়, একটা আমাদের প্রথম পত্র বলি আমরা, মানে এটা হলো আমাদের নন ডিপার্টমেন্ট, এই পার্টটা হলো আমাদের নন ডিপার্টমেন্ট, এই পার্টটা হলো আমাদের ডিপার্টমেন্টের পার্ট। তো আমাদের টোটাল পরীক্ষা হয় আসলে 300 মার্কের। এখানে দেখেন 150, এখানে টোটাল পরীক্ষা হবে আমাদের 300 মার্কের। নন ডিপার্টমেন্টের জন্য থাকে 150 মার্ক আর ডিপার্টমেন্টের জন্য থাকে 150 মার্ক। এবং নন ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো কি? নন ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো হলো আপনার কেমিস্ট্রি থাকে, ফিজিক্স থাকে, ম্যাথ থাকে এবং ইংলিশ থাকে। এগুলোর মার্কগুলো দেখেন এই 3টাতেই থাকে প্রতিটা সাবজেক্টে 40 করে, আর শুধু ইংলিশে থাকে কত? 30। এইভাবে মোটামুটি 150 মার্কই থাকে আর কি। আর ডিপার্টমেন্টে আমাদের 150 মার্ক। ডিপার্টমেন্টের সিলেবাসটা আমি এখানে দিচ্ছি না, এটা আপনারা একটু দেখে নিন, অথবা আপনারা যারা প্রিপারেশন নিছেন 1 বছর আপনারা তো জানেন এক ডিপার্টমেন্টের একটা সিলেবাস থাকে, মোটামুটি ওই সিলেবাসের ভিতরেই প্রশ্ন আসে এবং সেখান থেকে প্রশ্ন হয় 150 মার্কের। তো এই হলো আমাদের মোট 300 মার্কের পরীক্ষা হবে এবং এই 300 মার্কের জন্য আমাদের কিন্তু সময় থাকে 2 ঘন্টা। ডিপার্টমেন্টের জন্য 1 ঘন্টা সময় দেওয়া হয়, নন ডিপার্টমেন্টের জন্য 1 ঘন্টা সময় দেওয়া হয়। এর পরবর্তী বিষয় যেটা দেখতে হবে প্রার্থী বাছাইয়ের নিয়ম। মানে আমাদের এখানে কিছু কন্ডিশন আছে, আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য কিছু কন্ডিশন আছে কোয়ালিফাই করার জন্য। দেখেন বিষয় হলো দুইটা, একটা হলো চান্স পাওয়া আর একটা হলো শুধুমাত্র কোয়ালিফাই করা। তো চান্সের সিরিয়ালটা কেমন হবে? চান্স তো আসলে মার্ক অনুযায়ী হবে, কোটার বিষয়টা আমি একটু পরে বলতেছি, আমি শুধু ইন জেনারেল যারা তাদের জন্য বলতেছি। আসলে আমাদের সিট এখানে যত আমাদের সর্বোচ্চ মার্কের পরিপ্রেক্ষিতে ওই সিরিয়ালে যারা থাকবে তারা এখানে যোগ্যতা অর্জন করবে। তবে আপনি মানে শুধুমাত্র অ্যাডমিশন পরীক্ষাটা কোয়ালিফাই করার জন্য, মানে ওই যোগ্যতা আসার জন্য আপনার যে কন্ডিশনগুলো লাগবে, যেমন ধরেন ইংরেজিতে অবশ্যই আপনাকে 20% মার্ক পেতে হবে, ইংরেজিতে আপনাকে অবশ্যই 20% মার্ক পেতে হবে। তাহলে আমরা দেখি আমাদের টোটাল ইংলিশে একটু আগে আমরা দেখে আসলাম যে আমাদের ইংরেজির জন্য মার্ক কত। দেখেন ইংরেজির জন্য মার্ক হলো আমাদের কত? 30। তাহলে এটার জন্য যদি আমরা 20% করি তাহলে আমরা যদি ক্যালকুলেশন যদি করি তাহলে দেখেন 30 20 ডিভাইডেড বাই 100, এটা করলে সম্ভবত 6 আসবে। আপনারা ক্যালকুলেটরে দেখেন, আমি যতটুকু জানি এরকম আসবে। তার মানে কি ইংরেজিতে অবশ্যই আপনাকে 6 মার্ক
ক্যারি করতেই হবে। যদি আপনি কোনো কারণে ইংরেজিতে 6 পেতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনি প্রতিযোগিতাতে ঢুকতেই পারবেন না, আপনি আগেই ডিসকোয়ালিফাই। বোঝা গেছে? এরপরে আরও কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, যেমন ধরুন উভয় পার্টে আলাদা আলাদা করে আপনাকে 35% মার্ক পেতে হবে। তার মানে এখানেও যদি আমি ক্যালকুলেশন করি, দেখেন এটা যদি আমি 35% যদি ক্যালকুলেশন করি, 35 গুণন এখানে কত, উভয় পার্টে আলাদা আলাদা, তার মানে 150 আলাদা আলাদা পার্টে, নিচে কত 100। এটা যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে 52 পয়েন্ট সামথিং আসবে, অথবা 55-র ভিতরে আর কি। তার মানে আমি একটা অ্যাভারেজ ধরে নিই, আপনারা ক্যালকুলেশন করে দেখেন। তার মানে 53 থেকে 55 মার্কের মতো আপনাকে আলাদা আলাদা পার্টে পেতে হবে। মানে আমাদের পার্ট কয়টা? দুইটা, একটা হলো ডিপার্টমেন্ট আর একটা কি নন ডিপার্টমেন্ট। একটা হলো ডিপার্টমেন্ট আর একটা হলো নন ডিপার্টমেন্ট। আমাদের আলাদা আলাদা পার্টে 35% মার্ক পেতে হবে, তাহলেই আমরা কেবল প্রতিযোগিতাতে ঢুকতে পারবো। এরপরে আসেন উভয় পার্টে মিলিয়ে 40% মার্ক পেতে হবে। উভয় পার্ট মানে আপনি এখানে ডিপার্টমেন্টে পরীক্ষা দিচ্ছেন 150, নন ডিপার্টমেন্টে পরীক্ষা দিচ্ছেন 150, টোটাল পরীক্ষা দিলেন কত? 300 মার্ক। এই 300 মার্ক থেকে উভয় পার্ট মিলে আপনাকে 40%, মানে এটার 40% মার্ক আপনাকে কি করতে হবে? ক্যারি করতে হবে। তাতে করে দেখা গেছে যে 120 বা এটার কাছাকাছি এরকম মার্ক দাঁড়াবে আর কি, আপনারা দেখেন। তো এই হলো বিষয়গুলো। এই বিষয়গুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি প্রতিযোগিতাতে ঢুকছেন, টোটাল মার্কের উপরে ডিপেন্ড করবে যে আপনি উত্তীর্ণ হচ্ছেন কি না, এরকম বিষয়। এখন শেষে দেখেন একটা মজার বিষয় আছে, এটা নিয়ে আমিও আগে অনেক কনফিউশনে থাকতাম যে এরকম ঘটনা আসলেই সম্ভব কিনা, কিন্তু পরে জানতে পারছি বা শোনা যায় যে হ্যাঁ এরকমও ঘটে। এখানে একটা বিষয় হলো কি, যে ধরেন দুইজন ক্যান্ডিডেটের মার্ক যদি সেম হয়, ধরেন আপনি একজন 180 মার্ক পাইছেন অ্যাডমিশনে, আবার আরেকজনও 180 মার্ক পাইছেন, তাহলে তো দুইজনে সমান মার্ক পাইলেন। তাহলে সেক্ষেত্রে ডুয়েট কাকে সিলেক্ট করবে? তো সেক্ষেত্রে ডুয়েট কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়ে দিছে, যেখানে দেখেন বলছে যে একাধিক প্রার্থী ভর্তি পরীক্ষায় একই নম্বর পাইলে সেই ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় প্রথম পত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মেধাস্থান নির্ধারণ করা হইবে। মানে প্রথম পত্র মানে কোনটা? দেখেন এখানে দেখা আছে, এই যেটা হলো প্রথম পত্র, মানে নন ডিপার্টমেন্টের যে পার্টটা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, এই নন ডিপার্টমেন্টের পার্টে যার বেশি মার্ক থাকবে সে কিন্তু প্রায়োরিটি বেশি পাবে। যেমন ধরেন দুইজন ক্যান্ডিডেট উভয়ই 180 করে মার্ক পাইলো, যে আপনিও পাইলেন 180, আপনার অপোজিট ক্যান্ডিডেটও পারলো 180, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? ধরেন আপনি যদি ক্যারি করেন 180 মার্ক, তার ভিতরে আপনি যদি নন পার্টে আপনি যদি ক্যারি করেন 91 এবং ডিপার্টমেন্টে আপনি পাইলেন 89, তাহলে আপনি টোটাল মার্ক কত ক্যারি করলেন? 180। এই একটা সিনারি। আরেকটা সিনারি এরকম হতে পারে যে ঠিক আছে টোটাল মার্ক পাইছেন আপনি 180, তার ভিতরে আপনি পেয়েছেন 89 মার্ক এবং আপনার অপোজিট ক্যান্ডিডেট পাইছে 91 মার্ক। ঘটনা যদি এরকম ঘটে তাহলে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি যে প্রথম পত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মেধাস্থান নির্ধারণ করা হবে। তার মানে প্রথম পত্র কোনটা? এইটা আর এইটা। তার মানে দেখা গেছে যে এই যে প্রথম পত্রে যে বেশি পাবে, এটা কিন্তু আপনি ছিলেন, তো প্রথম পত্রে যে বেশি পাবে তাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, মানে সেই সিলেক্টেড হবে আর কি, এই একটা বিষয়। আবার ঘটনাটা আবার অন্যরকম হতে পারে যে ঠিক আছে এরকম হয় যে 180 মার্ক পাইছেন কিন্তু আপনিও পাইছেন 90, আপনার অপোজিট যে ক্যান্ডিডেট সেও পাইছে 90, মানে দুইটা বিষয় মিলে গেছে, টোটাল মার্কও মিলে যাচ্ছে, ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্টের যে মার্ক ডিস্ট্রিবিউশন সেটাও মিলে যাচ্ছে। তখন কি হবে? তখন কিন্তু আবার পরবর্তী বিষয়টা দেখা হবে। পরবর্তীতে এখানে কি বলা আছে দেখেন, নির্ধারণ করা হবে প্রথম পত্রে প্রাপ্ত নম্বরও সমান হইলে, এবং এই যেটা বললাম আমি, যথাক্রমে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে প্রাপ্ত মার্কগুলো দেখা হবে। মানে প্রথম নন ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট দুটাই যদি সমান হয় তাহলে দেখা হবে কোনটা? গণিত। এই সাবজেক্টটা দেখা হবে, এই সাবজেক্টে যার বেশি মার্ক সে অগ্রাধিকার পাবে, মানে তাকেই সিলেক্ট করা হবে। এটাও যদি মিলে যায় তারপরে দেখা হবে পদার্থবিজ্ঞান, এভাবে। তো আর যাচ্ছি না, সাধারণত আর যাওয়ার দরকার পড়বে না, একটা দুইটার ভিতরেই যা ফয়সালা হওয়ার হয়ে যাবে, এই হচ্ছে বিষয়। তো এরপরে দেখেন আরও কিছু বিষয় আমরা জানি। আবেদনপত্র গ্রহণ, প্রবেশপত্র ডাউনলোড ও ভর্তি পরীক্ষা সংক্রান্ত সময়সূচি, এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। তো এখানে খেয়াল করেন আবেদন কার্যক্রম, আবেদন শুরু হচ্ছে কবে থেকে? 29/9/2024।
আর আবেদনটা শেষ হবে কবে? 24/10/2024। মানে আপনি এখানে প্রায় 25, 24, 25, 26 এরকম সময় পাবেন। এত দিনের ভেতরে আপনাকে আবেদন মানে কমপ্লিট করতে হবে আর কি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবেদন শুরুর তারিখ হচ্ছে 29/9/2024 এবং 29/9/2024 তারিখে সকাল 8টা থেকে আপনারা আবেদন শুরু করতে পারবেন, সকাল 8টা থেকে। কারণ আপনারা যে আবেদন করবেন সার্ভার তো অ্যাক্টিভ থাকতে হবে। এটা সকাল 8টা থেকে মোটামুটি আবেদন শুরু করতে পারবেন এবং এই আবেদনটা আপনি করতে পারবেন কত তারিখ পর্যন্ত বা মানে কোন সময় পর্যন্ত? 29/9/2024 সকাল 8টা থেকে শুরু করে 24/10/2024 বিকাল 4টা পর্যন্ত। এই যে সময়টা এখানে আপনি 24 ঘন্টায় আবেদন করতে পারবেন। কিন্তু স্টার্টিং টাইমটা হচ্ছে 29/9/2024 সকাল 8টা আর এন্ডিং টাইম হচ্ছে 24/10/2024 বিকাল 4টা। এর ভিতরে আবেদন করে ফেলতে হবে। এরপরে ভর্তি পরীক্ষার যোগ্যতা প্রার্থীদের তালিকা প্রকাশ। এখন ব্যাপার হয়েছে যে দেখা গেছে আপনার যোগ্যতা নাই, তারপরেও আপনি আবেদন করে ফেলছেন। আবার এমনও হইতে পারে যে আপনি যে ডকুমেন্ট দিচ্ছেন তার ভিতরে ভুল ভ্রান্তি, অত পিওর কিছু জিনিস নাই, অথবা অন্য কিছু, মানে যে কোনো কারণে টুকিটাকি বিষয়ে আপনার ভর্তি আবেদন এই আবেদনটা বাতিলও হয়ে যেতে পারে। তো এখানে একটা ডুয়েটে যে বিষয়টা খুবই ভালো বিষয় সেটা হলো আগেই একটা লিস্ট দিয়ে দেওয়া হয় যে এখানে কারা কারা যারা যারা আবেদন করছেন তাদের ভিতরে যারা যারা যোগ্য আর কি এটা। তো ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকাটা দেওয়া হবে 31/10/2024। 31 তারিখে আপনারা দেখতে পারবেন যে আপনি আসলে পরীক্ষা দিতে পারবেন কি না। যদিও ওই রকমই হয় না, তারপরেও যখন আবেদন করবেন যে বিষয়গুলো ডুয়েট বলছে এগুলো কিন্তু সিরিয়াসলি এইভাবে একটু করা দরকার। যে কোনো কারণে যদি একটা প্রবলেম হয়ে যায়, দেখা গেছে যে একটা বিড়ম্বনা, আপনার দেখা গেছে কনফিডেন্স ভেঙে যাবে, আপনার দেখা গেছে বাড়তি একটা প্রেশার, এটা করতে যাবেন কেন? যখন আবেদন করবেন খুবই সুন্দর করে স্বচ্ছভাবে সকল ডকুমেন্টস দিয়ে সেইভাবে আবেদন করবেন। এরপরে যখন আবেদন করার ডেট যখন সময় শেষ হয়ে যাবে, যখন এই তালিকাটা প্রকাশ করে দেবে, এরপরে হলো অ্যাডমিট কার্ড, মানে যেটা নিয়ে আপনি ডুয়েটে পরীক্ষা দিতে যাবেন। তো এই অ্যাডমিট কার্ডটা পরবর্তীতে কিন্তু আমাদেরকে আলাদা করে ডাউনলোড করে নিতে হয় এবং এই 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 অ্যাডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করতে হয় এটা সম্পর্কেও আমরা একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এটা কবে পারবেন? প্রবেশপত্র ডাউনলোড 31/10/2024 থেকে 14/11, তার মানে এখানেও প্রায় 15 দিনের মতো সময় দেওয়া হয়েছে। আপনারা চাইলে আবেদনপত্র কী করতে পারবেন? ডাউনলোড করে নিতে পারবেন। তবে এই ক্ষেত্রে একটা কথা বলি, আবেদন করার সময় কিছু আপনার রোল নাম্বার আরও কিছু কিছু ইনফরমেশন কিন্তু ডুয়েট দেয়। অনেক সময় করি কি আমরা এগুলোতে গুরুত্ব দেই না, আমরা এগুলো কই সেভ করে রাখি, কি করে রাখি, মানে কিচ্ছু মনে থাকে না। কিন্তু আপনি যে সার্ভারে ঢুকে আবেদনপত্রটা ডাউনলোড করবেন, তো আপনার আইডেন্টি দিয়ে তো আগে সার্ভারে লগ ইন করতে হবে। তো ওই সময় যে রোল বা যে বিষয়গুলো আপনাকে দেওয়া হয় সেগুলো কিন্তু খুবই সুন্দর করে আপনি কিন্তু কালেক্ট করে রাখবেন। কারণ এই যে আবেদনপত্রটা আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য ওখান থেকে কিছু কিছু ইনফরমেশন লাগবে। এরপরে আসেন আসন বিন্যাস। এগুলো আমরা অনেকেই জানি, তারপরেও দুই একটা বিষয় একটু কনফিউশন থাকতে পারে, এটাও আমরা বলে দিই। যেমন এখানে কয়েকটা ডিপার্টমেন্ট দেখতে পারতেছেন, সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, টেক্সটাইল। কিন্তু সবার জন্য আসন সংখ্যা কত? 120। সবার জন্য আসন 120, 120, 120, 120, মানে সবার জন্য কত? 120। 120 কিন্তু অনেক আসন। আবার এখানে কিছু ডিপার্টমেন্ট দেখেন, আর্কিটেকচার, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন, কেমিক্যাল, ফুড ইঞ্জিনিয়ারিং, মেটারিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ার। এদের জন্য আসন সংখ্যা কিন্তু একটু কম। তবে এখানে কনফিউশনের কিছু নাই, স্টুডেন্ট সংখ্যা প্রতিযোগীও এখানে অনেক কমই থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন মানে এদের আসন সংখ্যা। আর এইখানে একটা বিষয় আছে দেখেন, যে এই পাশে যারা, তো এদের জন্য অতিরিক্ত যে কোঠা, এখানে কিন্তু কোঠা কিন্তু 4টা। এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হলো কথার কথা আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের আসন সংখ্যা এখানে কত? 120। তাহলে আমাদের এখানে আসন সংখ্যা কত? 120। কিন্তু আমাদের টোটাল আসন কিন্তু 120টাই না, এই যে কোটা আরও কয়টা আছে? 4টা। তার মানে এর সাথে কিন্তু আরও দুইটা কি হবে? যোগ হবে। তো এখানে আপনারা যে দুটা দেখতে পাচ্ছেন, এটা হলো মুক্তিযোদ্ধার কোটাতে যারা আছেন তাদের জন্য 2টা আসন থাকে এবং উপজাতিদের জন্য 2টা আসন থাকে। তাহলে আসলে সিএসিতে টোটাল নেওয়া হচ্ছে কতজন? 124 জন। এইভাবে একটু বাকিগুলো আপনারা বুঝে ফেলবেন। এগুলো যারা আছে এখানে যেহেতু আসন সংখ্যা কম, সুতরাং কোটাও
কোটার সংখ্যাও কম। এখানে মুক্তিযুদ্ধের জন্য একজন নেওয়া হয় এবং উপজাতির জন্য একজন নেওয়া হয়। তবে এই বিষয়টা হচ্ছে কি দেখেন, মনে হয় যে মাত্র এই কয়টা আসন, আসলে আসন অনেকগুলো। এখানে তো যে অনেক পরীক্ষা দেয় ব্যাপারটা এরকম না। দেখা গেছে সিরিয়াস স্টুডেন্ট আর কতই থাকে। আপনারা টোটাল আমরা এবার দেখি আবেদন শেষ হলে আমরা যদি জানতে পারি অথবা যদি পরবর্তীতে জানতে পারি, তাহলে আমরা আপনাদেরকে বলার চেষ্টা করব যে এত আসনের পিছনে আসলে কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিছে। এই বিষয়টা আমরা পরে কোনো একটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব। সামনের দিকে দেখি, এখানে দেখেন কোন বিভাগের জন্য মানে কেমন যোগ্যতা থাকলে, মানে বিষয়টা হচ্ছে যে কোন কোন ডিপার্টমেন্ট থেকে কোন কোন ডিপার্টমেন্টে এখানে পরীক্ষা দেওয়া যায়। যেমন ধরেন আপনি পলিটেকনিক্যালে একটা ডিপার্টমেন্টে পড়ছেন, মানে সিমিলার আরেকটা ডিপার্টমেন্ট পড়ছেন, এরা সবাই কিন্তু কম্বাইন্ড এখানে একটা ডিপার্টমেন্টে পরীক্ষা দেয়। যেমন আমি এখানে যদি আপনাদেরকে এক্সাম্পল দিই, আমি যেহেতু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আমার নিজেরটাই তো একটু বেশি ভালো লাগে, আমি এটা দিয়ে এক্সাম্পল দিই আপনাদের কাছে। এখানে দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্টে কারা কারা পরীক্ষা দিতে পারবে। তো যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিটেকনিকে এই ডিপার্টমেন্টে যারা পড়ছে, আবার শুধু কম্পিউটার এগুলো আলাদা আলাদাভাবে লেখা আছে, টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং, গ্রাফিক্স ডিজাইন, প্রিন্টিং টেকনোলজিতে ডিপ্লোমা, এই ডিপার্টমেন্টে যারা 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 আপনারা পলিটেকনিকে পড়ছেন সবাই কিন্তু ডুয়েটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্টে কিন্তু অ্যাডমিশন টেস্ট দিতে পারবেন। তার মানে দেখা গেছে যে পলিটেকনিকের অনেকগুলো ডিপার্টমেন্টও একটা ডিপার্টমেন্টে কী করতে পারে, পরীক্ষা দিতে পারে। আবার এখানে কমনও কিছু থাকতে পারে, যেমন মেকানিক্যাল, আইপি, আপনারা যারা আছেন এটা একটু ভালো করে দেখে নিতে পারেন যে একজন একাধিকটাতেও কী করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। তো এই বিষয়গুলো যদি আপনারা যে যে ডিপার্টমেন্টের এটা দেখে ক্লিয়ার হইতে পারেন যে আপনি আসলে ডুয়েটে কোন ডিপার্টমেন্টে আসলে পরীক্ষা দিতে পারবেন, অথবা আপনি একটা ডিপার্টমেন্টেই পরীক্ষা দিতে পারবেন নাকি আরও একাধিক ডিপার্টমেন্টেও পরীক্ষা দিতে পারবেন, এই বিষয়টা এখানে সুন্দর করে ক্লিয়ার করা আছে, আপনারা একটু দেখে নিন। কোটাধারীদের প্রয়োজনীয় কাগজপত্র, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা আপনারা যখন আবেদন শুরু করেন তখন দেখা গেছে যে সামনে একটা লম্বা সময় থাকে, কিন্তু যখন দিন চলে যায় ডুয়েট অ্যাডমিশন কিন্তু অনেক কাছাকাছি চলে আসে। তো ডুয়েট অ্যাডমিশন যখন অনেক কাছাকাছি চলে আসে, আপনারা যদি আবেদন একেবারে শেষের দিকে করেন, তখন এই কোটাধারীদের দেখেন যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস বা কাগজপত্র লাগে, তখন কিন্তু একে দিকে পড়াশোনা, পরীক্ষার অল্প দিন, সাথে আবার এগুলো সংগ্রহ করা, এটা কিন্তু একটা দারুণ মেন্টালি কিন্তু একটা প্রেশার ফেলে। তো যাদের কোঠা আছে বা এই সুযোগটা যাদের আছে, আমি তাদেরকে বলবো আপনারা এই ভিডিও যদি কথার কথা আজকে যদি দেখে থাকেন, আপনি আমি কাল থেকে লেগে পড়েন যে কোটার জন্য কী কী কাগজপত্র লাগে এগুলো পুরোটা রেডি করে রাখেন। তো এখানে কি কাগজপত্র লাগে দেখেন, যারা মুক্তিযোদ্ধা কোটাতে আছে, যারা আছে তারা দেখেন যে মুক্তিযোদ্ধার সাময়িক সনদপত্র, মানে আপনারা তো জানেনই যে মুক্তিযোদ্ধার যারা তাদের তো অবশ্যই একটা কি আছে, সনদ আছে, সার্টিফিকেট আছে, সেটা লাগবে। স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল প্রদত্ত সনদপত্র লাগবে। এরপর স্থানীয় সিটি কর্পোরেশন, অথবা আপনার কথা সিটি কর্পোরেশন যদি না হন তাহলে আরও দেখেন পর্যায়ক্রমে দেওয়া আছে। এইভাবে এই জায়গাগুলো থেকে আপনার কিন্তু সনদপত্রগুলো কী করতে হবে, সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট না বোঝেন, সিনিয়র দেখবেন যে চাচা দাদা অথবা গ্রামে মহল্লায় অনেকেই অভিজ্ঞ থাকে, তাদের যে কোনো একজনকে বললেও আপনাকে এগুলো কিন্তু রেডি করে দেবে, এগুলো নিয়ে টেনশন করার তেমন কোনো দরকার নেই। এরপরে উপজাতিদের জন্য যেটা লাগবে সেটা হলো জেলা প্রশাসক প্রদত্ত সনদপত্র লাগবে, রাজা প্রদত্ত সনদপত্র লাগবে, মানে আপনাদের এই ডকুমেন্টসগুলো লাগবে। সুতরাং আপনারা যারা এই কোটার অন্তর্ভুক্ত, আপনারা করবেন কি, খুব দ্রুত করে এই ডকুমেন্টসগুলো রেডি করে রাখবেন, এবং এই ডকুমেন্টসগুলো দিয়ে কিভাবে আবেদন করতে হয় বা আবেদনটা আসলে এক্স্যাক্টলি কীভাবে করতে হয় এটার উপরও আমরা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো এই হলো মূলত আজকে আমাদের আলোচনার বিষয়। যারা এই বছর পরীক্ষা দিবেন এই স্টেপগুলো খুব সুন্দর করে ফলো করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, সুস্বাস্থ্য কামনা করি। আপনারা এতদিন ধরে এই যে এত পরিশ্রম করছেন, দীর্ঘ 12 থেকে 13 মাস নিজেকে ধরে রাখা, পরিশ্রম করা, এটা আসলেই অনেক কষ্টের। তো আমি চাই যে আপনারা সবাই কৃতকার্য হন, যদিও সবাই কিন্তু কৃতকার্য হবে না, কিন্তু তারপরেও এখানে আল্লাহ তাআলা আপনি কতটুকু পরিশ্রম করছেন, কতটুকু আপনি ত্যাগ স্বীকার করছেন, এগুলো প্রতিদান আল্লাহ আপনাকে অবশ্যই দেবে। আপনারা সবাই ভালোভাবে পড়াশোনা করেন, আশা করি সবাই চান্স পাবেন। চান্স পাওয়ার পরে যোগাযোগ হবে, কথা হবে, দেখা হবে, হয়তোবা কোনো একদিন জানতে পারবো যে হ্যাঁ আপনিও চান্স পাইছেন। অ্যাডমিশনে দেখা হয়েছিল, আবার ডুয়েট অ্যাডমিশনের পরেও দেখা হচ্ছে যে হ্যাঁ ডুয়েটের সবুজ শ্যামল চত্বরে আপনাকেও একজন ডুয়েটিয়ান হিসাবে, ডুয়েটিয়ান হওয়ার অনুভূতিটা আসলেই অন্যরকম।
রেজাল্ট প্রকাশ হওয়ার পরে যখন আপনি দেখবেন যে আপনি একজন ডুয়েটিয়ান, যখন প্রথম ডুয়েটের লোগো সম্বলিত, এই যে বাম পাশে ডুয়েটের লোগো সম্বলিত একটা টি শার্ট যখন প্রথম পরবেন, মানে নিজেকে তখন মনে হয় যে আমি একজন পাবলিকিয়ান, আমি একজন ডুয়েটিয়ান। এটা অন্যরকম একটা অনুভূতি, এটা অন্যরকম একটা ফিলিংস। এই ফিলিংস আসলে বলে বোঝানো যাবে না। তবে আপনারা যারা ডুয়েটে চান্স পাবেন, আপনাদের অনুভূতি কেমন হয় সেটা কিন্তু আমি শুনবো। আপনারা যারা আমাকে চেনেন বা পিএইচজেডকে যারা চেনেন, আপনারা আপনাদের চান্সের অনুভূতিটা কেমন হয় এটা শেয়ার করবেন। আপনাকে নিয়ে ইনশাআল্লাহ আপনি চান্স পাওয়ার পরে আবার এরকম একটা ভিডিও করে আমরা আমাদের ছোট ভাই বোনদেরকে জানাবো যে আসলে ডুয়েটে চান্স পাওয়ার ফিলিংস বা অনুভূতিটা কেমন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।